হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা মূলত গতিশক্তি সম্পর্কে পড়ব এবং গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক জানব যে এদের মধ্যে সম্পর্কটা কী এবং এই সম্পর্কের ওপর ভিত্তি করে খুব ভালো ভালো কিছু আমরা অঙ্ক আজকে করব। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই, লিখে দিই শক্তি, এনার্জি। তো সর্বপ্রথম কথা, স্যার শক্তি কাকে বলে? সেই ছোটোবেলাকার সংজ্ঞা একবার বলে দিই যে কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে কি বলা হচ্ছে? শক্তি। এর মানে কি, যে যত বেশি কার্য করতে পারবে তার শক্তিও কি তত বেশি। স্বাভাবিক সিম্পল জিনিস। আর যে যত কম কার্য করবে তার শক্তিও কি তত কম, হ্যাঁ কি না? তো যে সামর্থ্যটা কার্য করার, তাই না, এই বিষয়টাকে কি বলা হচ্ছে? শক্তি। এবার চলো, শক্তি বিভিন্ন টাইপের হতে পারে। তাপ শক্তি, আলোক শক্তি, যান্ত্রিক শক্তি, তড়িৎ শক্তি, বিভিন্ন ধরনের। ঠিক আছে, আমাদের যেটা মূল পড়ার বিষয়, ঠিক আছে, এই চ্যাপ্টারে আমরা পড়বো, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। তাহলে স্যার যান্ত্রিক শক্তি কয় প্রকার বা কাকে বলে? তো কয় প্রকারটা পড়ি তাহলে স্পষ্ট হয়ে যাবে যান্ত্রিক শক্তি কাকে বলে। যান্ত্রিক শক্তি কয় প্রকার? দুই প্রকার। কি কি? গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, স্থিতিশক্তি বা কি পোটেনশিয়াল এনার্জি। এবার স্যার গতিশক্তি কি? যখন কোনো বস্তুর গতির জন্য কার্য করার সামর্থ্য লাভ করে তখন তাকে কি বলা হচ্ছে? গতিশক্তি। সংজ্ঞা তো বলে দিলাম, একটু বুঝি বিষয়টা। চলো একটা সিম্পলি একটা উদাহরণ নিচ্ছি। একটা মোটরের উদাহরণ নিলাম, যে মোটর দিয়ে আমরা স্যার জল তুলি। স্যার মোটর কি করে? জল তুলছে, হ্যাঁ কি না? জল তুলছে এর মানে কি মোটরটা কার্য করছে, তাই তো? এই যে স্যার মোটরটা কার্য করছে কিসের জন্য একটু ভাবো তো। মোটরের বিভিন্ন যন্ত্রাংশ কি হচ্ছে? ঘুরছে, তাই না? রোটেশন ঘটছে ভেতরে, এক কথায় গতিশীল আছে। সে মোটরটা ঘুরছে মানে কি ভেতরে যন্ত্রাংশগুলি গতিশীল আছে, তার জন্যই জলটা ওপরে যাচ্ছে। এবার জল ওপরে আছে মানে কি কার্য হচ্ছে। তো কার্যটা কোথা থেকে পেলাম? মোটরের ওই যন্ত্রাংশগুলির গতির জন্য পেলাম। তাহলে স্যার মোটরের ওই যন্ত্রাংশের গতির জন্য আমরা কি পাচ্ছি? একটা কার্য পাচ্ছি। তো এই যে স্যার গতির জন্য যে কার্য করার সামর্থ্য, তাহলে সেই শক্তিকে কি বলবো? গতিশক্তি। তার মানে এক কথায়, ঠিক আছে, এক কথায় সেই যে মোটরের শক্তিটাকে কি বলবো? গতির জন্য এটাকে কি বলবো? গতিশক্তি। মাথায় ঢুকলো? চলো এবার এবার স্থিতিশক্তি কাকে বলে? বলে দিয়েছে অবস্থান বা আকৃতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে কি বলা হচ্ছে? স্থিতিশক্তি। যেমন চলো এই যে স্যার দেখবেন বিশেষ করে বিভিন্ন মেলাতে যে বিভিন্ন ধরনের যে খেলনা বিক্রি করে, এক ধরনের খেলনা হয় না যে আমরা চাবি ঘুরিয়ে 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 কোনো পুতুলের চাবিটা ছেড়ে দিই, তখন পুতুলটা হাততালি দেয় বা সামথিং, কোনো পুতুল সে ড্রাম বাজায়, এসব ফ্যাক্টরগুলো আছে, তাই না? তো সেখানে কি করছে একটু ভালো করে ভাবো। স্যার পুতুলটা হাততালি দিচ্ছে বা ড্রাম বাজাচ্ছে, তো এখানে একটা কার্য হচ্ছে। সেই কার্যটা পেলাম কোথা থেকে একটু ভাবো তো। স্যার চাবিটা ঘুরিয়েছিলাম বলে। চাবি যখন দেখবে ঘুরানো শেষ তখন আর বাজাবে না, আবার চাবিটা ঘোরাতে হয়, যতক্ষণ চাবিটা স্যার ঘুরছে ততক্ষণই পাবো, হ্যাঁ কি না? তো স্যার আমরা এখানে কি করছি? চাবি ঘুরিয়ে কি করছি একটু ভাবো তো। চাবির ভেতরে স্প্রিং আছে, আমরা চাবিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রিংটাকে সংকুচিত করছি, মানে স্প্রিংয়ের কি চেঞ্জ করছি? আকৃতি। এবার যেহেতু আকৃতি চেঞ্জ করলাম, তাহলে ওকে কিছু পরিমাণ এনার্জি দিয়ে দিলাম, সেই এনার্জিটাই কি স্থিতিশক্তি। আর এই স্থিতিশক্তিটাই তখন সে ওয়ার্ক করছে, সে হাততালি দেওয়ার মাধ্যমে হোক বা ড্রাম বাজানোর মাধ্যমে হোক। তাহলে মাথায় ঢুকেছে? তাহলে স্যার আকৃতি পরিবর্তনের জন্য যে কার্য করার সামর্থ্য বা যে শক্তি সঞ্চিত হলো তাকে কি বলা হচ্ছে? স্থিতিশক্তি। অবস্থান সেম একই রকমভাবে। চলো বলো, এখানে একটা বস্তু আছে, এর যা স্থিতিশক্তি আমি তো ওপরে নিয়ে যাই, মানে কি আমি এমজির বিরুদ্ধে কার্য করছি, হ্যাঁ কি না? তো যত বেশি ওপরে নিয়ে যাবো তত বেশি স্থিতিশক্তি সঞ্চিত হবে, মানে কি যত বেশি কার্য করছি তত বেশি কি স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে। তো অবস্থানের জন্য এখানে 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 একরকম স্থিতিশক্তি, এখানে একরকম স্থিতিশক্তি, এখানে একরকম স্থিতিশক্তি, এখানে একরকম কার্য করতে হবে, এখানে একরকম কার্য করতে হবে। তো স্যার অবস্থানের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করছি তাকে কি বলা হচ্ছে? স্থিতিশক্তি। মাথায় ঢুকলে দুটোই কেস ঘটতে পারে স্থিতিশক্তির ক্ষেত্রে। তো আমরা আজকের ভিডিওর যেহেতু মূল কথা বলে দিয়েছি গতিশক্তি, তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গতিশক্তি। চলো পয়েন্ট করে দিলাম যে গতিশক্তিটা কাকে বলে জেনে নিয়েছি। একটা রৈখিক গতিশক্তির রাশিমালা। আর অবশ্যই গতিশক্তি মানে এখানে রৈখিকের কথা বলা হচ্ছে, হ্যাঁ, রৈখিক গতিশক্তির রাশিমালা। চলো আমরা একটু পয়েন্ট করে দিই।
দেখো এখানে একটা কিছু আমি এঁকে রেখেছি, কি এঁকে রেখেছি ভাষায় লিখবো না, সব জলের মতো স্পষ্ট করে দিচ্ছি। এখানে একটা স্যার এম ভরের বস্তু আছে, এখানে স্থির নেই, বস্তুটা কি ইউ বেগে আসছিল, ইউ বেগে আসছিল, কত বেগে আসছিল, ইউ সমবেগে আসছিল, ভেবে না, ঠিক আছে, ঘর্ষণ টর্ষণ কোনো কিছু নেই, এসব কনসিডার করিও না, ইউ সমবেগে আসছিল এম ভরের একটা বস্তু। এখানে যেই পৌঁছাচ্ছে একটা অপোজিট দিকে এফ মানের বল প্রয়োগ হয়েছে। তুমি একটা জিনিস বলো, একটা বস্তু যাচ্ছিল, এবার বল একটা প্রয়োগ হয়েছে, তাহলে কি বস্তুটা এবার কি আরো গতিশীল হবে না স্লো হবে? অবশ্যই কি স্লো হতে শুরু করবে, তাই না, যেহেতু ফোর্সটা অপোজিট দিকে লাগছে। তো স্লো হতে 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 একসময় বেগ কত হয়ে গেল, স্থির অবস্থায় আসবে, বেগ 0 হয়ে গেল। কত দূরত্ব গিয়ে থামলো? এস দূরত্ব। চিত্র ক্লিয়ার হয়েছে? লাস্টবারের মতো রিপিট করে দিই, এম ভরের একটা বস্তু ইউ বেগে যাচ্ছিল, এফ মানের একটা বল অপোজিট দিকে ক্রিয়া করছিল, এফ মানের স্থির মানের বল, কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে কি বস্তুটার বেগ ধীরে ধীরে কমতে 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 0 হলো। কত দূর গিয়ে স্যার 0 হলো? এস দূরত্ব গিয়ে। ক্লিয়ার? চলো এবার একটা জিনিস ভালো করে বলো, এখানে একটা কার্য হয়েছে কি হয়নি? অবশ্যই হয়েছে। কার বিরুদ্ধে? এফ এর বিরুদ্ধে। দেখো এফ এই দিকে আর স্মরণ ঘটেছে এইদিকে, তাহলে কি এফ এর কোন দিকে হয়েছে? দিকে না এফ এর বিরুদ্ধে? এফ এর বিরুদ্ধে একটা কার্য হয়েছে। এবার একটা জিনিস ভালো করে ভাবো, এই বস্তুটা যত গতি সহ আসতো, ঠিক আছে, তত দূরে গিয়ে থামতো, মানে সেক্ষেত্রে কি এফ কার্য মানে কি বলো, বল ইন্টু স্মরণ তো, হ্যাঁ কি না? এই বস্তুটা যত গতি সহ আসছিল এখানে গিয়ে থামলো, তাহলে এখানে কত কার্য হলো? এফ ইন্টু এস। যদি বেশি গতিবেগ সহ আসতো বা বেশি এর মধ্যে গতি এই ফ্যাক্টরটা বেশি থাকতো, ভালো করে ভাবিও কি বলতে চাইছি, হ্যাঁ, গতির জন্য যেটা কার্য সেটা তো নাকি, তো বেশি যদি গতিশীল অবস্থায় আসতো তাহলে কি বেশি দূরে গিয়ে থামতো, তাহলে এসটা কি হতো? বেশি, ফলে কার্যটাও বেশি হতো। তার মানে কি গতির পরিমাণ যত বেশি হবে, ঠিক আছে, গতীয় ধর্মটা যত বেশি হবে তত বেশি কি দূরে গিয়ে থামতো, মানে কি তত বেশি আমাকে কি করতে হতো, তত কার্যের পরিমাণটা কি হতো? বেশি হতো। আর যত স্যার গতির ফ্যাক্টরটা কম হতো তত কার্যের পরিমাণ কি হতো? কম হতো, তাই না? সুতরাং এই যে স্যার কার্যটা হচ্ছে, এই কার্যটা কার জন্য হচ্ছে? অবশ্যই বস্তুর গতির জন্য হচ্ছে। ক্লিয়ার হয়েছে? আরে বস্তুটা যদি স্থির থাকতো তাহলে বস্তুটা যাওয়ার কোনো ব্যাপার ছিল? কার্য হওয়ার কোনো ব্যাপার ছিল? স্থির স্থির। বস্তুটা গতিশীল আছে বলেই তো স্যার এতটা দূর গেল, যত বেশি গতিশীল থাকে তত বেশি দূরে যেতে, বলে কি কার্যের অ্যামাউন্ট তত বেশি হতো। তার মানে কি বলতে পারি, এই যে কার্যটা হচ্ছে এটা কার জন্য হচ্ছে? এর গতির জন্যই হচ্ছে। মাথায় ঢুকেছে? আর গতির জন্যই শক্তিকে কি বলা হয়? গতিশক্তি। মানে সবচেয়ে সহজ ভাষায় এই গতি শক্তিটাই ট্রান্সফার হয়ে যাচ্ছে কার্যতে, এইভাবে বলতে পারি। মাথায় ঢুকলো? যে পরিমাণ গতিশক্তি সেই পরিমাণ হারিয়ে গেল কিসের জন্য? এই তো স্যার এত পরিমাণ কার্য করলাম, বল ইন্টু সরণ, তার জন্য হারিয়ে গেল গতিশক্তিটা। তো সেই জিনিসটাই লিখেছি, বস্তুর গতিশক্তি কে দিয়ে ডিনোট করা হয় গতিশক্তিকে, সমান কি এফ বলের বিরুদ্ধে কার্য। আশা করছি বুঝতে পেরেছি। গতিশক্তিটা কোথায় গিয়ে হারিয়ে গেল? এই কার্যে গিয়ে, এফ ইন্টু এস, এই পরিমাণ কার্যে। তাহলে স্যার বস্তুর গতিশক্তি সমান এফ বলের বিরুদ্ধে কার্য। এবার কার্য মানে কি? বল ইন্টু সরণ এফ ইন্টু এস। এবার এফ মানে কি? এম এ, তাই না? এখানে বলো ত্বরণ না মন্দন ঘটেছে? অবশ্যই মন্দন, কারণ বেগ কি হয়েছে? ধীরে 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 কমেছে। ধরে নিলাম এটা হচ্ছে মন্দন, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। সমস্যা? চলো এবার সূত্র জানি তো নাকি স্যার, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2s, অন্তিম বেগ স্কয়ার সমান প্রাথমিক বেগ স্কয়ার মাইনাস 2s। মাইনাস কেন? যেহেতু স্যার মন্দন সৃষ্টি হয়েছে, তাই না? বেগ বাড়লে স্যার প্লাস দিতাম। এবার বলো অন্তিম বেগ কত? 0, তাহলে কি লিখবো? 0 স্কোয়ার। প্রাথমিক বেগ কত? ইউ স্কোয়ার মাইনাস কি 2s। এখান থেকে এস সমান বের করো তো কি হচ্ছে? এ পাশে 2s নিয়ে চলে এসো, সমান ইউ স্কোয়ার, অথবা এস মানে কি ইউ স্কোয়ার বাই 2। চলো 2 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে। এবার 1 আর 2 তুলনা, 1 আর 2 থেকে দেখো লিখছি, অতএব 1 ও 2 থেকে পাই কে সমান, এক কাজ করছে দেখো, এ এস এর জায়গায় ইউ স্কোয়ার বাই 2 লিখছি, দেখে নাও, এ এস এর জায়গায় ইউ স্কোয়ার বাই 2, তাহলে কি এম ইন্টু ইউ স্কোয়ার বাই 2। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখলে কে সমান কি হবে? হাফ এম ইউ স্কোয়ার, হাফ এম ইউ স্কোয়ার। এটাই তো আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, গতিশক্তি সমান কি? হাফ এম ভি স্কোয়ার। সেখানে ইউ না বলে ভি বলেছি। বেগ সে অন্তিম প্রাথমিক নয়, জাস্ট সিম্পলি বেগ, তাহলে কি হাফ এম ভি স্কোয়ার। বাট এখানে যেহেতু ইউ বেগটাকে ইউ ধরেছিলাম কি হাফ এম ইউ স্কোয়ার, সে যাই বলো, মাথায় ঢুকলো। তাহলে গতিশক্তির রাশিমালা এই যে স্যার যেটা পড়ে এসেছিলাম, হাফ এম ইউ স্কোয়ার। চলো এবার একটু ভরবেগের সম্পর্কে চলে যাচ্ছি, লিখে নাও এ পর্যন্ত পজ করে। চলো এবার বস্তুর ভরবেগ ও গতিশক্তির একটু সম্পর্কটা জেনে নিই। রিলেশন বিটুইন লিনিয়ার মোমেন্টাম অ্যান্ড কাইনেটিক এনার্জি। অবশ্যই এখানে ভরবেগ মানে রৈখিকের কথা বলা হচ্ছে, হ্যাঁ। চলো স্যার, ইউ সমবেগে গতিশীল এম ভর বিশিষ্ট বস্তুর ভরবেগ। স্যার এম ভরের একটা বস্তু ইউ বেগে যাচ্ছে, তাহলে ভরবেগ কত হবে? পি। ভরবেগকে পি দিয়ে ডিনোট করা হয়, পি সমান কি এম ইউ, হ্যাঁ কি না? যেটা আমরা এম ভি বলি একই কথা, এম ইউ। তাহলে গতিশক্তি কি হবে? হাফ এম ইউ স্কোয়ার। এবার কাজ করলাম, দেখো তো এটা লিখতে পারি কিনা। হাফ, নিচে একটা এম নিলাম, তাহলে কি ওপরে একটা এম নিতে হবে? দেখো তো এটা লিখতে পারি কিনা, করতে পারি, হ্যাঁ কি না? স্যার এম ছিল তো, ওপরে একটা এম গুণ করলাম, তাহলে এম স্কোয়ার হয়ে যাবে, আর নিচে একটা এম গুণ করলাম, তাহলে এম এম একটা কেটে গেল, দেখো এই লাইনটাই পড়ে আছে, হ্যাঁ কি না? তাহলে বলো তো আবার
এম ইউ মানে কি বলো, পি স্কোয়ার, তাই না? তাহলে কি 2m পি স্কোয়ার হচ্ছে কি হচ্ছে না? চলো এই লাইনটাকে লিখলাম, অর্থাৎ কে সমান কি পেলাম তাহলে পি স্কোয়ার আর 2m। এটা একটা লাইন মুখস্থ রাখবে, এইভাবে লেখা হয়। আর এক রকমভাবে লেখা হয় কে সমান কি পি স্কোয়ার বাই 2m। তাহলে পি সমান কী হবে ভালো করে দেখো তো, পি স্কোয়ার মানে কি 2m কে, দেখো পি স্কোয়ার মানে কি বলো 2m কে, হ্যাঁ কি না? তাহলে পি সমান কী হবে, অর্থাৎ পি সমান রুট ওভার অফ কি 2m কে। এটার একটা সম্পর্ক, ঠিক আছে? যদি বলে ভরবেগের মধ্যে সম্পর্কটি লিখো, এটা বা এটা যে কোনো একটা লিখে দিও, ঠিক আছে? আমাদের এই দুটোই মনে রাখবে, এই দুটো ফর্ম সবচেয়ে বেশি ইউজ হবে অঙ্ক করার সময়। ওকে, চলো একটা লেখচিত্রও পড়ে যে পি আর কে এর লেখচিত্র লেখো। পি আর কে মানে কি, পি কে মানে পি কে মুভ ইন হয়েছে, পি হচ্ছে ভরবেগ, কে হচ্ছে গতিশক্তি, এর লেখচিত্র, ঠিক আছে? এর লেখচিত্র লেখো বলা হয় শর্ট ফর্মে, এর লেখো মানে লিখতে আবার শুরু করে দিন লেখচিত্র। হ্যাঁ, এই লেখচিত্র যদি আপনারা আঁকেন, দেখেন এ পাশে স্যার পি, যেটা প্রথমে সেটাকে ওয়াই আর পরেরটা কে। ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, পি আর কে এর মধ্যে একটা রিলেশন দেখো, এ তো কনস্ট্যান্ট এমটা, এটা ভালো করে দেখো স্যার, একটা স্কোয়ার আর একটার মাথায় কিছু নেই মানে 1। যদি এই রকম রিলেশন হয়, যদি অধিবৃত্ত পড়ে থাকো, তাহলে তো জানো এটা কিসের সমীকরণ হয়, অধিবৃত্তের। আরও একবার রিপিট করি, একটাতে স্যার স্কোয়ার আছে আর একটাতে কিছু নেই, ঠিক আছে? যদি এইরকম হয়, অবশ্যই এটাকে এক্স আর ওয়াই নিয়েছে, দেখো ওয়াই নিয়েছি, পি আছে, এক্সে কে, এদের মধ্যে একটা স্কোয়ার একটাতে কিছু নেই মানে 1, তাহলে বুঝিয়ে এটা কিসের সমীকরণ, আর বাকিগুলো ধ্রুবক থাকলে এটা কিসের সমীকরণ, অধিবৃত্তের। এটাকে তুমি যদি লেখচিত্র আঁকো মোটামুটি এরকম টাইপের হবে, ঠিক আছে? তাহলে এটা কেমন লেখচিত্র হবে, অধিবৃত্ত, মনে রাখবে। যদি পি কে লেখচিত্র অঙ্কন করতে বলে এটা এঁকে দেবা, যদি চাই যে লেখচিত্রের প্রকৃতি কেমন হবে, তাহলে বলে দেবা অধিবৃত্তাকার। চলো এবার চলো আমরা কিছু একটু অঙ্ক করে নেবো, হ্যাঁ, এদের সম্পর্ক দিয়ে। চলো পজ করে লিখে নাও, এই অঙ্কটা পজ করে ট্রাই করো তো। দুটি বস্তুকণার ভর যথাক্রমে m ও 4m এবং তাদের গতিশক্তির অনুপাত 2:1, তাদের রৈখিক ভরবেগের অনুপাত করো। পজ করে ট্রাই করো। p1 বাই p2 চেয়েছে, ঠিক আছে? কী হবে তাহলে বলো সূত্র, রুট ওভার অফ p1 এর জন্য কী হবে 2m1k1, p2 এর জন্য কী লিখবো বলো 2m2k2। এটাকে স্যার রুটের মধ্যে হতে 2 কেটে গেল, তাহলে স্যার একটা রুটের মধ্যে হতে লিখতে পারি m1 বাই m2 সমান k1 বাই k2। চলো মান বসাই এবার, বলো m1 এর মান কত, প্রথমটার মান কত m, m2 এর মান কত 4m, আর k1:k2 যদি 2:1 হয়, তাহলে k1 বাই k2 কত হবে 2/1। মাথায় ঢুকলো? অনুপাত মানে কি, k1:k2 মানে 2:1, তাহলে k1 বাই k2 কত হবে 2/1। কাটাকাটি করো তো কত আসছে দেখে নাও, 2 1:√2 আসছে, তাই না? সব কাটাকাটি করলে 1:√2। অতএব p1:p2 কত হলো বলো, অতএব p1:p2 কত হলো 1:√2। বুঝতে কোনো সমস্যা? চলো পরের অঙ্কে চলে যাচ্ছি, দেখে নাও। সেম অঙ্ক দিচ্ছি, হ্যাঁ, শুধু খালি এক কাজ করছি, গতিশক্তির জায়গায় ভরবেগ করে দিচ্ছি। পজ করে ট্রাই করো তো দেখি তো, এটা ট্রাই করে দেখি, এটাকে গতিশক্তি করে দাও, এটাকে গতিশক্তির অনুপাত, আর তাদের এটা গতিশক্তির জায়গায় ভরবেগ। ট্রাই করো তো দেখি তো, পজ করে ট্রাই করো এই অঙ্কটা 2 নম্বর, এটা সেম, শুধু অল্টারনেট করে দিলাম গতিশক্তি ভরবেগকে। পজ করে ট্রাই করো দেখি, সব সেম বলে দিয়েছে, এরকম চেয়েছে, মেটালাম এটা। চলো ট্রাই করো কত আসছে বলো, আমি তো শুনতে পাবো না, নিজেরা খাতায় করে রাখো। চলো দেখো, পজ করে ট্রাই করো। কি চেয়েছে, k1 বাই k2 চেয়েছে, তাহলে চলো k1 বাই k2 লিখে দিলাম, সমান কি p1 স্কোয়ার বাই 2m1 আর কি p2 স্কোয়ার বাই 2m2, হ্যাঁ কি না? সাজিয়ে একটু লিখি, দেখো এক লাইনে করে দিলাম, p1 বাই p2 টোটাল হোল স্কোয়ার করে দিলাম, কারণ p1 স্কোয়ার বাই p2 স্কোয়ার, আর উল্টে 2 কেটে গেল, উল্টে গেলে কি m2 বাই m1। বুঝতে কোনো সমস্যা? p1 স্কোয়ার বাই কী হতো p2 স্কোয়ার, তাহলে p1 বাই p2 হোল স্কোয়ার, উল্টে গেলে দেখো উপরে m2 নিচে m1। চলো মান বসাও, p1 বাই p2 অনুপাত কত বলেছে 2/1, তাহলে কত লিখতে পারি 2/1, তার কত হোল স্কোয়ার। m2 মানে কত পরেরটা, গন্ডগোল করে না, m2 মানে পরেরটা, তাহলে কত 4m, আর m1 মানে কত m, তাহলে কত হলো বলো 2 2 4 4 4 কত 16। অতএব k1:k2 কত হলো, k1:k2 16:1। চলো আশা করছি ঠিক ছিল। চলো পরের অঙ্কে চলে যাচ্ছে, এটা ট্রাই করো দেখি। 1 গ্রাম ও 4 গ্রাম ভরের দুটি বস্তুকণা সমান গতিশক্তি নিয়ে চলছে, তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত? পজ করে ট্রাই করো। রৈখিক ভরবেগের অনুপাত মানে p1 বাই p2, কি লিখবো রুট ওভার অফ 2m1, কে লিখলাম কারণ গতিশক্তি সমান বলেছে, এটা কি হবে রুট ওভার অফ 2m2 কি কে,
হ্যাঁ কি না? চলো মান বসে দিলাম, টু টু তো কেটে গেল, সূত্র তাহলে কি m1/m2 পড়ে থাকলো, m1/m2। চলো m1 এর মান কত, প্রথমে কত 1 গ্রাম, পরে কত 4 গ্রাম, তাহলে কত হয়ে গেল হাফ, তাহলে উত্তর কত হবে p1:p2, p1:p2 1:2। বুঝতে কোনো সমস্যা? দেখে নাও, যেহেতু গতিশক্তি সেম বলেছিল কে সমান করলাম, পরের অঙ্কে চলে যাচ্ছি। চলো এটা ট্রাই করো তো, যেহেতু একটি বস্তুর গতিশক্তি 69% বৃদ্ধি করলে রৈখিক ভরবেগ কত বৃদ্ধি পাবে? গতিশক্তি বাড়লে কি রৈখিক ভরবেগ বৃদ্ধি পাবে, তো কতটা বৃদ্ধি পাবে? চলো পজ করে ট্রাই করো, আগে কি চেয়েছে ভালো করে ভাবো, ভরবেগ কত মানে কত পার্সেন্ট, অবশ্যই হ্যাঁ কত হবে বলো। স্যার কোনো জিনিস বৃদ্ধি পাওয়া তো পার্সেন্টে বের করতে কি কি করতে হয়, প্রথমে কত ছিল আর কত বৃদ্ধি পেলো ইন্টু 100, এটাই তো স্যার বৃদ্ধি করার নিয়ম, হ্যাঁ কি না? আরে কোনো জিনিস কতটা বৃদ্ধি পেলো বা কমলো এই বিষয়টা কী করে বের করবো, কত ছিল কত বৃদ্ধি পেলো ইন্টু 100, এটাই তো স্যার নিয়ম শতকরা বের করা, তাই না? তো চলো পজ করে ট্রাই করো দেখি। তাহলে আমাকে p2 - p1/p1 এরকম একটা টার্ম নিয়ে আসতে হবে, প্রাথমিক এটা অন্তিম, তাহলে p2 - p1 এটা হলো চেঞ্জ ইন্টু কত 100, তাহলে এটা বৃদ্ধি বাই প্রাথমিক ইন্টু 100, এটা বের করতে হবে। চলো ট্রাই করে যাক। চলো একটা বিষয় বলি, তোমার কাছে 100 টাকা ছিল, তোমার কাছে এখন 10% বেশি টাকা আছে, তাহলে তোমার কাছে কত টাকা আছে 110, হ্যাঁ কি না? 100-তে 10 টাকা বেশি, তোমার কাছে 100টা সামথিং, সে একই কথা 100 টাকা ছিল, তাহলে স্যার 50% এখন বেশি টাকা আছে, তার মানে কত আছে 150 টাকা। ঠিক তেমনই তোমার প্রথমে গতিশক্তি ছিল 100, এখন 69% বৃদ্ধি পেলো, তাহলে এখন গতিশক্তি কত হলো 169, হ্যাঁ কি না? তাহলে ডিরেক্ট লিখে দেবো, অতএব k2/k1 সমান কি লিখতে পারি, k1 ছিল 100, তাহলে এখন কত বৃদ্ধি পেলো 69, তাহলে হলো কত 100 তো ছিল, 69 বৃদ্ধি পেলো তাহলে 169, মাথায় ঢুকলো? ছিল 100 বৃদ্ধি পেলো এত, তাহলে এখন কত হলো 100 প্লাস এটা বা। চলো কে মানে কি বলো, p2² কি 2m, k2 মানে আর k1 মানে কি হবে p1² কি 2m সমান কি হলো 169/100। আমি একটা করে দেখাচ্ছি, পরেরটা তোমরা ট্রাই করবে, দেখো। অতএব এটা তাহলে এটা করতে পারি কিনা, 2m কেটে গেল, তাহলে p2² কি p1² মানে কত 169 কি 100, এবার কাজগুলো রুট চাপিয়ে দিলাম, তাহলে p2/p1 সমান কত হলো, রুট চাপিয়ে দিলে 13 কত 10 হবে কি হবে না? রুট চাপিয়ে দাও, এটাও স্কোয়ার এটাও স্কোয়ার, তাহলে টোটালের স্কোয়ার ভাবতে পারি, তাহলে রুট করে দাও, তাহলে কত p2/p1 এটা হয়ে গেল। এবার একটা জিনিস করো, মাইনাস করো দুই দিকে 1, একটু উপরে করছি হ্যাঁ, এইদিকে করছি, দেখো দুদিকে -1 করো, কেন করছি স্যার, এই ফর্ম নিয়ে আসার জন্য -1, তাহলে কত হবে 13 - 10 বা -1, দুদিকে -1 করে দিলাম, এই পাশেও -1 ও পাশেও, তাহলে কেমন হলো বলো, p2 - p1/p1 ইন্টু কী করে দেবো 100, এটা লসাগু করলাম জাস্ট, p1 লসাগু, অর্থাৎ p2 - p1 ইন্টু 100, তাহলে এটা কত হয় বলো 13 - 10/10 ইন্টু কত 100, ঠিক আছে? আরে এটাই তো হচ্ছে স্যার কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, কত বৃদ্ধি পাবে, 13 - 10 বাই কত 3-এর 10, 3-এর 10 ইন্টু কত 100, তাহলে কত হলো 30%। মাথায় ঢুকলো? উত্তর কত হবে 30%। এইভাবে একটা দেখি পজ করে তোমরা ট্রাই করবে, পরেরটা দিচ্ছি। মেন নিয়ম দেখবে স্যার, যেটা শতকরা চাইছে সেটা বাই সেটা নিয়ে আসবো, লাস্ট লাইনে স্যার মাইনাস করে দেবো, যেটা দেওয়া থাকবে সেটা লিখে দেবো, যার রেসপেক্টে চাইছে সেটা রাশিমালাটা লিখবো, নিয়ে এসে শেষে -1। দেখি তো পরেরটা তোমরা ট্রাই করো তো, লিখে না, এটা পজ করে ট্রাই করো দেখি তো, একটি বস্তুর ভরবেগ 100% বৃদ্ধি করলে গতিশক্তি কত বৃদ্ধি পাবে, পজ করে ট্রাই করো, সেম নিয়ম। তাহলে এখন কি বৃদ্ধি করতে বের করতে হবে, গতিশক্তি বৃদ্ধি, তার মানে k2 - k1/k1 ইন্টু 100, এটা চাইতে। চলো পজ করে ট্রাই করো, স্যার আগের মতোই সেম টু সেম, বলার কোনো কিছুই নেই, ট্রাই করো। ভরবেগ 100% বেড়েছে, তার মানে কত হলো এখন, আগে 100 ছিল এখন 100 বেড়েছে, তাহলে এখন কত হয়ে গেল 200, হ্যাঁ কি না? ব্যাক সমান কত হলো 2/1 হয়ে গেল, বা p2 মানে কি √2m k2, p1 মানে কি √2m k1 সমান কত 2/1, মানে এক কথায় স্যার 2, তাই তো? বা স্কোয়ার করে দাও, এই 2m কেটে গেল, তাহলে k2/k1 সমান কত হয়ে গেল 4, দুদিকে -1 করো, k2/k1 -1 4 -1, চলো তাহলে কত হয়ে গেল k2/k1 লসাগু করলে -k1 ইন্টু কী করলাম 100, এবার আছে 4 - 1 মানে কত 3 ইন্টু কত 100, তাহলে কত হলো 300%, ঠিক আছে? চলো পরের অঙ্কে চলে যাচ্ছি, দেখে নাও। চলো এই অঙ্কটা ট্রাই করো তো পজ করে, সমান ভরবেগে গতিশীল হালকা ও ভারী বস্তুর মধ্যে কার ভরবেগ বেশি হবে, ট্রাই করো। চলো লিখে দিলাম, ধরি হালকা বস্তুর ভর m1, ঠিক আছে, আর ভারী বস্তুর ভর m2,
তাহলে সিম্পলি কি বলতে পারি বলো তো, অবশ্যই তার মানে কি m2 গ্রেটার m1, হ্যাঁ কি না, কারণ m2টা ভারী, হালকা বস্তুর ভর m1 দিলাম আর ভারী বস্তুর ভর কত m2, চেয়েছে কিসের, কার ভরবেগ বেশি। তো চলো p1/p2 লিখে দিলাম, p1/p2। ওকে, তুমি p2/p1 লিখতে পারো, কিছু যায় আসে না, p1/p2। তাহলে সূত্র কী হবে বলো, সূত্র বলো, p1/p2 গতিশক্তি না ভরবেগ চেয়েছে, ও আচ্ছা দুটোই ভরবেগ লিখে দিয়েছি। কার গতিশক্তি বেশি হবে, কার গতিশক্তি বেশি হবে, দুটোই ভরবেগ হয়ে গেছিলো না, দেখো সমান ভরবেগ গতিছে, হালকা ও ভারী বস্তুর মধ্যে কার গতিশক্তি বেশি হবে, তাহলে কী চেয়েছে গতিশক্তি, চলো k1/k2 করলাম, তুমি k2/k1 করো, কিছু যায় আসে না। এবার বলো ভরবেগ সমান বলেছে, তাহলে p রাখলাম, তাহলে কি লিখবো, p² / k 2m1, হ্যাঁ কি না, আর এটা কি লিখবো, p² / k 2m2। কেন p চেঞ্জ করলাম না, p1/p2 লিখতে এলাম না, কারণ কিসের সমান বলেছে ভরবেগ। এবার চলো এটা কাটাকাটি করো, তাহলে কী হচ্ছে, ওপরে m2 নিচে কি m1, p কেটে গেল, 2 কেটে গেল। এবার একটা জিনিস বলো, m2 ভারী না m1 ভারী, m2। স্যার ওপরে বেশি নিচে ছোট, তাহলে পুরো বিষয়টা কি 1-এর চেয়ে বেশি, বুঝলাম না স্যার। ওপরে 10 আর নিচে 5, তাহলে কি 2 হলো, ওপরে 10 নিচে 9 লাও, তাহলে 1 পয়েন্ট সামথিং। মানে তুমি যাই করো না কেন, ওপরে বেশি যদি নিচে কম থাকে, তাহলে বিষয়টা সবসময় 1-এর চেয়ে বেশি হবেই, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কি, অবশ্যই 1-এর চেয়ে বেশি, কারণ m2টা ভারী, ওপরটা বেশি ছোট, তাহলে কি, অতএব বলতে পারি k1/k2, তাহলে কি হয়ে গেল, গ্রেটার 1, হ্যাঁ কি না স্যার। m2/m1 মানে তো k1/k2, তাহলে এটা যদি গ্রেটার 1 হয়, এটাও কি গ্রেটার 1, কোনাকুনি গুণ করো, তাহলে স্যার k1 গ্রেটার কি হয়ে গেল k2। তাহলে কোন বস্তুর ভরবেগ গতিশক্তি বেশি, হালকা বস্তুর 1, দেখো যেটা 1 ধরেছিল, অতএব লিখে দেবা হালকা বস্তুর ভরবেগ গতিশক্তি বেশি, লিখে দিও। হ্যাঁ চলো এবার দেখি তো, পজ করে সেম কোয়েশ্চেন করবা, হ্যাঁ পজ করে নাও। 7 নম্বর সেম কোয়েশ্চেন করো, চেঞ্জ করে দাও, সমান গতিশক্তি নিয়ে গতিশীল, সমান গতিশক্তি সম্পন্ন, সমান গতিশক্তি সম্পন্ন হালকা ও ভারী বস্তুর মধ্যে কার ভরবেগ বেশি। দেখি তো, পজ করে ট্রাই করো, কার ভরবেগ বেশি, সেম অঙ্ক, পজ করে ট্রাই করো। চলো নিজেরা দেখো কি আসছে, মেটা একটু, চলো এবার স্যার ভরবেগ চেয়েছে, পজ করে ট্রাই করো। তো সেম লিখে দিলাম, হালকা বস্তুর ভর m1, হালকা ভারী বস্তুর ভর m2 ধরে নিলাম, মতো m2 গ্রেটার m1। তাহলে বলো কি চেয়েছে ভরবেগ, কার ভরবেগ বেশি হবে, তাহলে চলো p1/p2 করে দিলাম, p1/p2। তাহলে কি লিখতে পারি, √2m1, কে সেম রাখবো কারণ গতিশক্তি সেমন বলেছে, তাহলে কি স্যার 2m2 কি কে রাখলাম, তাহলে কি পড়ে থাকলো বলো তো, √k m1/m2, 2 দিকে কেটে গেলো কে। একটা বিষয় বলো স্যার, ওপরে ছোট নিচে বড়, তাহলে পুরো বিষয়টা কি 1-এর চেয়ে ছোট, হ্যাঁ কি না, তুমি দেখো না, ওপরে 5 রাখো নিচে 10, ওপরে 9 রাখো নিচে 10, এটা কি হবে, হাফ হবে, এটা কত হবে 0 পয়েন্ট সামথিং কিছু একটা হবে, মানে 1-এর থেকে ছোট হবেই, তার মানে এটা কি <1। বা কি লিখতে পারি, এটা <1 মানে কি, এটাও <1, তাহলে p1/p2 কি <1। অতএব কি বলতে পারি, p1 p2। তার মানে কার ভরবেগ বেশি, ভারী বস্তুর, অতএব উত্তর লিখে দেবা, অতএব ভারী বস্তুর ভরবেগ বেশি। বুঝতে কোনো সমস্যা? তো স্যার আজকে মোটামুটি আমরা এই পর্যন্ত রাখছি, ঠিক আছে। সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশোনা করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।